কলকাতা এই আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে গেছে। এখনো পর্যন্ত খাতায় কলমে কেউ কিন্তু প্লে অফে যেতে পারেনি। কলকাতায় গেছে। রাজস্থান রয়্যালস, হায়দ্রাবাদেরা যাবে। রাজস্থান আর একটা ম্যাচ জিততে পারলে ভালো হতো। রাজস্থান গত 3টে ম্যাচে পরপর হেরে গেছে, ওই জন্য সমস্যা হয়ে গেছে। না হলে দ্বিতীয় দল হিসেবে রাজস্থান রয়্যালসও প্লে অফে চলে যেত। রাজস্থান রয়্যালসের এখন 2টো ম্যাচ রয়েছে, 12টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 8টা জিতেছে, 4টে হেরেছে। আর 2টো যদি জিতে যায় সেক্ষেত্রে 10টা ম্যাচ জিতবে রাজস্থান। আর কলকাতা জিতেছে 9টা ম্যাচ, আর একটা ম্যাচ বাকি। একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি, ওই কলকাতার ম্যাচটাই বৃষ্টির জন্য একটা ম্যাচই হয়নি এইবারের আইপিএলে। আর কলকাতার আর একটা সমস্যা হয়ে গেলো, ফিল সলকে পাবে না প্লে অফের জন্য কলকাতা নাইট রাইডার্স। এটা একটা বিশাল বড় ধাক্কা। এখন তাদেরকে ওই রাজস্থান রয়্যালসের ম্যাচের মানে এই গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা হলে হয়তো আমরা দেখতে পেতাম যে গুরবাজকে খেলতে। এবার গুরবাজ 2-3টে সুযোগ পেয়ে তারপর যদি কোয়ালিফায়ার ম্যাচ খেলতো তাহলে ভালো হতো। এবার যদি একবারে কোয়ালিফাই রাউন্ডে খেলতে যায় বা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটা খেললো, তারপর একবারে চলে গেল কোয়ালিফায়ার খেলতে, সেখানে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতার খুবই সমস্যা হবে। হ্যাঁ, ফিল সল যেরকম অত ভালো খেলেছিল, অত ভালো না খেলতে পারলেও 30 রান 35 রান করে দিক একটা 14-15 বলে, ব্যাস আর কি চাই। তাহলে আর কোনো ব্যাপার থাকবে না। একটা ছোটো ক্যামেও খেলে দিক, একটা মারকুটে রানটা ভালোভাবে করে দিক, তাহলে কোনো অসুবিধাটা হবে না। তারপর তো ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, তারপর যারা পরে যারা ব্যাট করতে আসে তারা তো রয়েছে, আঙ্ক্রিস রঘুবংশী প্রত্যেকে রয়েছে। সেই নিয়ে কোনো চাপ নেই। চাপ হলো ওই জায়গাটাই, মানে কীভাবে ব্যাটটা করতে পারে সেটাই দেখতে হবে গুরবাজ। এবং গুরবাজ মানে নিজে ব্যাটটা তো করতেই হবে, এবং কীভাবে আর কি খেলার ভঙ্গিমা আমি একটু দেখতে যাই। এবার যদি স্লো খেলে সেক্ষেত্রে সমস্যা। আর গুরবাজ আর ফিল সল্টের দুজনই একই ধরনের প্লেয়ার। ফিল সল্ট একটু বেটার কোয়ালিটির প্লেয়ার, দুজনের কিন্তু অ্যাভারেজ কম। ফিল সল্ট যদি ভালো খেলতে পারে, গুরবাজ কেন পারবে না? এবার গুরবাজ যদি নিজে চেষ্টা করে ভালো খেলবে, বা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে বাকি যারা যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে অসুবিধা একটু হলেও হয়ে যাবে। আর যদি নারিন খেলে দেয় উইকেট পড়ে যাওয়ার পরও, তাহলে আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় না কোয়ালিফায়ার ম্যাচে নারিনকে সুযোগ দেবে বলে বোলাররা। আর কলকাতার সাথে কার কোয়ালিফায়ার ওয়ানে খেলা পড়ে সেটা কলকাতার দেখতে হবে। আর কলকাতা এবার কাপ নিতেই পারে, বলা যায় না। এর আগের বার যখন কোয়ালিফায়ার ম্যাচ খেলেছিল, মানে 1-2 ছিল, 1 থেকে 1-এ কোনো দিন থাকতে পারেনি, 2-এ ছিল দুবারই, 2012-14-তে। এবং সেইবার কিন্তু একবার দিল্লিকে হারিয়েছিল 2012 সালে, 2014 সালে কিন্তু পাঞ্জাবকে হারিয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে। তারপর কিন্তু একবারে ফাইনাল উঠে গেছিলো। একটা যে সুযোগ পায় না, ওই এক্সট্রা সুযোগ কলকাতার লাগেনি। একটা ম্যাচই জিতেছিল, একটা ম্যাচ জিতেই মানে একদম পুরো ফাইনাল রাউন্ডে চলে গেছিলো, ফাইনাল আর কি চলে গেছিলো ফাইনাল ম্যাচে। তারপর তো ফাইনালে যেয়ে কাপ জিতেছিল। কিন্তু ভালো পারফরমেন্সও করেছিল 2012 এবং 14 সালে কলকাতা নাইট রাইডার্স। এবার দেখতে হবে কলকাতা নাইট রাইডার্স কাপ পায় নাকি। কলকাতা নাইট রাইডার্স কাপ পেতেও পারে, আবার নাও পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। মানে এবার যদি দুর্ভাগ্যবশত খেলতে পারলো না, হয়তো ফাইনালে উঠবে, ফাইনালে যে উঠবে না তা না, ফাইনালে হয়তো উঠলো, উঠেই হয়তো হেরে গেল কোনো কারণে। ওই দিনই হয়তো ভালো ফিল্ডিং হলো না, ভালো ক্যাচ ধরতে পারলো না, ওই দিনই হয়তো ম্যাচ হেরে গেল। হতেই পারে, হবে না যে বলছি না, হতেই পারে, বলা যায় না। আর হায়দ্রাবাদের সাথেও পড়তে পারে, রাজস্থান রয়্যালসের সাথেও পড়তে পারে কলকাতার ম্যাচ। এবার কার সাথে পড়ে, তবে আমি মনে করি রাজস্থানের সাথে পড়লে বেটার হবে। হায়দ্রাবাদের সাথে পড়লে সেক্ষেত্রে হায়দ্রাবাদ যদি ওই ম্যাচে সেরা পারফরমেন্স করে দেয়, আমেদাবাদের মাঠে কিন্তু খেলা, তবে আমেদাবাদের মাঠে যদি বৃষ্টি হয় কোয়ালিফায়ার 1 রাউন্ডে, সেক্ষেত্রে কী হবে জানি না, নিয়ম কি আছে। কেন আমেদাবাদের যা অবস্থা, ইডেন গার্ডেন যেমন পুরো ঢাকা দেওয়া যায়, পুরো প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা দেওয়া যায়, পুরো ঢাকা থাকে। তারপর যখন বৃষ্টিটা কমে যায় ওগুলো নিয়ে গেলে একদম জল শুকাতে লাগে না। আর ওইখান দিয়ে শুধু পিচটুকু ঢাকা থাকে, পুরো মাঠ খোলা থাকে, তারপরে সে চেপে চেপে জল শুকাতে হয়, মানে ওইভাবে অসুবিধা। ওটা যদি কোনো উন্নত, মানে সেই দেশ কোনো উন্নত না, ছোটোখাটো দেশ, হ্যাঁ, অত জনপ্রিয় না, সেইখানে হলে সেটা একটা মানা যায়। এটা কলকাতা না, মানে আমেদাবাদের মতো বড় মাঠ যেখানে বড় স্টেডিয়াম, সেটা মানা যায় না। তবে ফাইনাল ম্যাচটা ওখানে হবে না, ফাইনাল ম্যাচটা চেন্নাইতে হবে। আর চেন্নাই আদৌ উঠতে পারে নাকি প্লে অফে ঠিক নেই কোনো। তবে অম্বতী রাইডু 4 দল বেছে নিয়েছে, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসকে বাজবে। তার কারণ চেন্নাইকে এমনিতে পছন্দ করে, চেন্নাইয়ের হয়ে খেলে, এই জন্য চেন্নাইকে অবশ্যই পছন্দ করবে। চেন্নাই উঠতে পারে, একটা ম্যাচে আরসিবিকে হারালে ব্যাস। আর ফিল সলকে পাবে না এদিকে যেমন কলকাতা নাইট রাইডার্স, আর ওইদিকে জর্জ বাটলারকেও পাবে না কিন্তু রাজস্থান রয়্যালস, ওইদিকে আবার উইল জ্যাক্সকেও পাবে না আর আরসিবি। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো দলেরই সমস্যা হবে। মোয়েন আলীকে আবার পাবে না চেন্নাই সুপার কিংস। মোয়েন আলী কিন্তু হয়তো বল করছিল না, বল করারে হয়তো ভালো করতো, কিন্তু ব্যাট হাতে কিন্তু ভালো খেলছিল।
এবার সে আবার চোট না মানে খেলতে পারলো না, এমনিতেই তাদের প্লেয়ার চোটের জন্য খেলতে পারছে না, তার মধ্যে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা। আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে গুজরাটের সাথে আর পাঞ্জাবের সাথে, 16ই মে ম্যাচ রয়েছে আর 19শে মে ম্যাচ রয়েছে। এই দুটো ম্যাচ যদি জিততে পারে সেক্ষেত্রে কিন্তু এখন যা পয়েন্টস টেবিলের অবস্থা, হায়দ্রাবাদ জিতেছে 7টা, তো সেক্ষেত্রে 9টা কিন্তু জিতে যাবে। আর রাজস্থান রয়্যালসের দুটো ম্যাচ রয়েছে, যদি একটা হারে আর একটা জেতে তাহলে তো 3-এ চলে আসতে হবে, তার কারণ নেট রান রেট সেক্ষেত্রে বেড়ে যাবে হায়দ্রাবাদের, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের নিচে নেমে যেতে হবে। আবার এটার আর সুযোগ নেই, সিএসকে যে একটা জিতলো 8টা জিতবে হয়তো, কিন্তু হায়দ্রাবাদ দুটো জিতে গেলে সমস্যা। আর 8টা যদি জেতে মানে একটা হারে, মানে হায়দ্রাবাদের একটা ম্যাচ রয়েছে, দুটো ম্যাচ রয়েছে, একটা যদি হারে একটা যদি জেতে সেক্ষেত্রে আবার নেট রানের বিষয় চলে আসবে। এবার রাজস্থান হায়দ্রাবাদ এদের দুজনের মধ্যে কেউ প্লে অফে থাকবে, রাজস্থান হেরে যাওয়াতে তাদের সমস্যা হয়েছে। আবার দুটো ম্যাচ যদি পরপর জিতে যায়, রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে কার সাথে, রাজস্থানের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে, কলকাতার সাথে 15 তারিখে, 19 তারিখে, এই দুখানা ম্যাচ রয়েছে। দুখানা ম্যাচ জিততে পারলে সেক্ষেত্রে আলাদা রকম ব্যাপার হবে। এবার কলকাতা নাইট রাইডার্স কাপ জিততে পারে নাকি, এবার কার সাথে প্লে অফে ম্যাচ পড়বে সেটা দেখতে হবে, রাজস্থানের সাথে না হায়দ্রাবাদের সাথে। আর গুরবাজ কতদূর কি খেলতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। আর প্রথমে আবার শোনা যাচ্ছিল মাঝে যে অ্যান্দ্রে রাসেল নাকি প্লে অফের ম্যাচগুলো খেলতে পারবে না, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে হবে, এই জন্য খেলতে পারবে না। এবার যদি অ্যান্দ্রে রাসেল খেলতে না পারতো সেক্ষেত্রে বিশাল সমস্যা হয়ে যেত, সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হতো কলকাতা নাইট রাইডার্সের, তার কারণ সে যেরকম বল হাতে আগুন ঝরাচ্ছে, আবার ব্যাট হাতেও জ্বলে উঠেছে, ঠিক আছে। এবার যদি রাদারফোর্ড ওই জায়গায় আসতো, সে কখনোই রাসেলের ব্যাকআপ অতটা হতে পারে না, রাসেলের মতো না পারবে উইকেট নিতে, না পারবে বল করতে, অতবার সে বলও করে না, ব্যাটটা হয়তো ভালো করবে, তা অত মারকুটে ব্যাটিং করতে পারবে না অ্যান্দ্রে রাসেল না রাদারফোর্ড। মানে কলকাতার এই একটাই সমস্যা, মানে ফিল সল্ট না থাকাটাই একটা বড় ধাক্কা বলতে গেলে, তার কারণ যে এইবারের আইপিএলে 400-450 কাছাকাছি রান করেছে এবং ইডেন গার্ডেনে এক বছরে সবথেকে বেশি রান করেছে, মানে কিছু যা বলার নেই। সেই জন্য যদি না খেলতে পারে সেক্ষেত্রে সমস্যা। এবার আমি চাই কলকাতা ফাইনালে যাক, ফাইনালে যাওয়ার কথা চেন্নাইতে হবে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা হবে আহমেদাবাদে, তারপরেরটা বোধহয় আহমেদাবাদে, আর কোয়ালিফাইড 2টা বোধহয় হবে ওই আহমেদাবাদে। আমি দেখে বলছি একবার কোনটা কোথায় হবে। হ্যাঁ, 21শে মে মঙ্গলবার দিনকে কোয়ালিফায়ার 1টা হবে আহমেদাবাদে, এলিমিনেটর ম্যাচ হবে আহমেদাবাদে বুধবার 22শে মে। 24শে মে কোয়ালিফায়ার 2 হবে আবার চেন্নাইতে সন্ধ্যে 7:30 থেকে, মানে ওই স্লো পিচে কিন্তু খেলতে হবে কলকাতাকে, হয়তো ফাইনাল ম্যাচটা আমি ধরে নিচ্ছি একবারেই যাবে। আর যদি একবারে না যায় আরেকটা সুযোগ পাবে, সেক্ষেত্রে তারপরে যদি জিততে না পারে তাহলে দুর্ভাগ্য, ওর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। সন্ধ্যে 7:30 থেকে, আর ফাইনাল ম্যাচটা হবে 26শে মে রবিবার সন্ধ্যে 7:30 থেকে চেন্নাইতে হতে চলেছে। দেখা যাক বাকি ম্যাচগুলো কীরকম হয়, কলকাতা নাইট রাইডার্স জিততে পারে নাকি, বা এবার কাপ নিতে পারে নাকি। এবার তো কাপ নেওয়ার কথা, এবার যদি কাপ নিতে না পারে মানে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট পাবো, এত ভালো খেলার পরও, মানে সেরা খেলার পরও যদি যে হারে তাহলে কিছু বলার নেই। এবার অনেকে বলছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতার মধ্যে ফাইনাল হবে, অনেকে বলছে কলকাতা এবং রাজস্থানের মধ্যে ফাইনাল হবে, এবার অনেকে বলছে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল হবে। কলকাতাকে সবাই ফাইনালে ধরছে যেহেতু এবারের আইপিএলের সেরা টিম, এবার কি হবে সেটা দেখতে হবে, ফাইনালে কোন টিম ওঠে, কেকেআরের বিরুদ্ধে কোন টিম খেলে সেটা একটু দেখতে হবে, সেটা যে কোনো দল হতেই পারে, বলা যায় না। আর তবে আমার যতদূর মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের হয়তো মানে ম্যাচ পড়তে পারে রাজস্থানের সাথে। রাজস্থানের দুটো ম্যাচ রয়েছে, দুটো আরামসে জিতে যাবে, রাজস্থানের সাথে কোয়ালিফায়ার 1 ম্যাচও পড়তে পারে, আবার পরের ম্যাচও পড়তে পারে, মানে ফাইনাল ম্যাচও পড়তে পারে হয়তো। এর আগে দিল্লির সাথে যখন কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলেছিল 2012 সালে, দিল্লির সাথে কিন্তু ফাইনাল খেলেনি, খেলেছিল চেন্নাইয়ের সাথে। আর 2014-তে আবার পাঞ্জাবের সাথেই প্রথম ম্যাচ খেলেছিল, মানে কোয়ালিফায়ার 1-2-এর সাথে, আর ফাইনাল ম্যাচও কিন্তু পাঞ্জাবকে হারিয়েছিল, পাঞ্জাবের সাথেই খেলা পড়েছিল। এবার 2014-র মতো হবে না 2012-র মতো হবে সেটা দেখতে হবে। 3-4 নম্বরে যারা থাকে তাদেরকে একটা ম্যাচ যেহেতু সুযোগ পায়, সেই জন্য তাদেরকে জেতার খুবই চাপের, তাদের জিততেই হবে, একটা ম্যাচ হেরে গেলে তারা ওখান থেকে বিদায় নেবে।
তবে আশা করছি কলকাতা নাইট রাইডার্স ঘুরে দাঁড়াবে, এবং ঘুরে দাঁড়াবে মানে কি ওই ফিল সলকে ছাড়া ঘুরে দাঁড়াবে, আমি সেটাই বলতে চাইছি। আর মিচেল স্টার্ক তো পুরোপুরি ছাড়ছে, মিচেল স্টার্কটা না থাকলে বেশি সমস্যা হয়ে যেত। মিচেল স্টার্কটা কে বলতে পারে, মিচেল স্টার্ক হয়তো কোয়ালিফায়ার 1 ম্যাচে হয়তো 3-4টে উইকেট নিয়ে নিল, নিয়ে দারুণ বল করে দিল, 3 উইকেট নিল, 30 রান দিল 4 ওভারে, কে বলতে পারে এরকম বোলিং করবে না। আবার মারও খেতে পারে, আমি বলছি না যে মার খাবে না, তবে সে কিন্তু বড় ম্যাচের প্লেয়ার, তো সে হয়তো ভালো করেও দিতে পারে বল। হ্যাঁ, এবার বলটা করে দিলে 24 কোটি টাকা অন্তত সার্থক, যে না চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় যখন জ্বলে ওঠার দরকার সে তখন জ্বলে উঠেছে, ভালো খেলেছে, জিতিয়েছে। আর না হলে কিন্তু 24 কোটি টাকা জ্বলে যাবে, ট্রল হবেই যদি ভালো করতে না পারে। এবার ভালো করতে পারবেই না কেন, এবার যেহেতু গৌতম গম্ভীর রয়েছে তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে, একটা দলগত পারফরমেন্স করছে। নীতিশ সেনা এর মধ্যে বলছিল যে তবে কলকাতার একটা সমস্যা হলো, আর একটা ম্যাচ যদি গুজরাটের বিরুদ্ধে পেত সেখানে নীতিশ সেনা ব্যাট করার নিশ্চয়ই সুযোগ পেত। নীতিশ সেনা ব্যাট করলে সে এমনিতে চোটের পর থেকে ফিরে এসে একটা ম্যাচ খেলেছে, এবার যত এখন ম্যাচ খেলবে তত ফাইনাল ম্যাচের জন্য ভালো। এবার এখন ম্যাচটা খেলতে পারলে ভালো হতো, সে যাই হোক ওই একবারে সেখানে ভালো খেলতে হবে। এবার একবারে কতদূর কী করতে পারবে একটা টেনশন তো আছেই, মানে আমার একটা টেনশন হচ্ছে। আর কোয়ালিফায়ার 1 জিতে গেলে বাঁচা যায়, আর যদি ওই সুযোগটা কাজে লাগাতে না পারে দ্বিতীয় সুযোগ আসবে, সেই সুযোগে কোনোভাবে যদি হাতছাড়া হয়ে যায় একেবারে শেষ। ওই জন্য কোয়ালিফায়ার 1ই জিতে যাওয়াটা দরকার। এবার ওই ম্যাচে মানে ভালো খেললো বাট ওই ম্যাচটা জেতা গেল না, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করতে হবে। হালকাভাবে নিলাম, হেরে গেলাম ইজিভাবে, তারপরের ম্যাচটা ওই দল কিন্তু একদম মানে খুব ভালোভাবে খেলবে, কোনো ফিল্ডিং মিস করবে না, মানে কোনো জায়গা দেবে না, কিন্তু সেটা বুঝে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সে, তাহলে কাপ নিতে পারবে, না হলে পারবে না। গৌতম গম্ভীরের মেন্টরশিপে কাপ নিতে পারবে। এর আগে 2021 সালেও ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স, সিএসকের সাথে হেরেছিল 2021 আইপিএলের ফাইনালে, তখন খুবই খারাপ লেগেছিল। সেইবার অনেকেই ভেবেছিল কাপ জিততে পারবে, সত্যি কথা বলতে আমিও ভেবেছিলাম, কিন্তু যেভাবে পার্টনারশিপটা হয়েছিল 92 রানে 1 উইকেট পড়ে যাওয়ার পর 164 রানে অল আউট, এটা কিছুতেই মানা যায় না। মূল কথা সেবার হেরেছিল, ওপেনিং পার্টনারশিপ যাও ঠিকঠাক হয়েছিল, মানে মিডল অর্ডার একেবারে খেলতে পারেনি, না পেরেছিল দীনেশ কার্তিক, না ইয়ন মর্গান, তারপর রাহুল দ্রিপাঠি ওই ফাইনাল ম্যাচেই চোট পেয়ে গেছিলো, যে বেশ কিছু রান করেছিল সে ফাইনাল ম্যাচে চোট, তারপরে আর কিছু বলার নেই। তারপরে ওরা খুব একটা মেরে ব্যাটিংও করতে পারেনি, মানে ভেঙ্কটেশ্বর আউট হয়ে যাওয়ার পরে মানে শুভমান গিল এত ডট বল খেলছিল, শুভমান গিল মানে ম্যাচ পুরোপুরি এখনও পর্যন্ত একা হাতে ফিনিশ করতে পারে না, মানে এটাই হলো শুভমান গিলের সমস্যা, তখনও ছিল, যার কারণেই তো কলকাতা ছেড়ে দিয়েছিল, এত স্লো খেলতো। এই গুজরাটে কিন্তু এত স্লো খেলেনি, সেখানে হয়তো দায়িত্ব নিয়ে খেলতো, হয়তো সেখানে গৌতম গম্ভীর থাকলে হয়তো ভালো কিছু হতে পারতো, হয়তো কোচ ব্রেন্ডন ম্যাকলাম ছিল হয়তো জমতো না, গিল ইয়ন মর্গান এরা মিলে হয়তো জমাতে পারতো না। বিদেশি কোচ আর দেশি কোচের মধ্যে অনেক তফাৎ, দেশি কোচেরটা বেশি জমে, বিদেশি কোচেরটা কিন্তু বেশি জমে না, তার কারণ বিদেশিটা মানিয়ে নিতে হয়তো একটু হলেও অসুবিধা হয়, এই জন্য বিদেশি কোচেরটা মানে একটু সমস্যা হয়, কোনো ব্যাপার আছে নিশ্চয়ই, না হলে বিদেশি কোচেরটা মানিয়ে নিতে অসুবিধা মানে সুবিধা হতো তাহলে। আর তোমরা কমেন্ট বক্সে জানাও কে ফাইনাল ম্যাচে খেলতে পারে, ফাইনাল ম্যাচে। আর কলকাতার এখান থেকে হেরে গেলে কিছু যা বলার নেই, এর থেকে খারাপ পারফরমেন্স যদি করে, তবে হায়দ্রাবাদ কোয়ালিফায়ার উঠলে ভালো হয় নাকি রাজস্থান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মনে হয় কোয়ালিফায়ার ম্যাচটা যদি রাজস্থানের মধ্যে হয় সেটা ভালো হবে, আর রাজস্থান আর কলকাতার মধ্যে যদি হয় সেটা ভালো হবে, আর ফাইনাল ম্যাচটা হোক ওটাও রাজস্থানের মধ্যে হোক। মানে হায়দ্রাবাদের সাথে কোয়ালিফায়ার 1 খেলতে একটা ভয় লাগছে, কেন ওদের যেদিনকে দিন হবে সেদিনকে একেবারে কপাল খুলে যাবে, সেদিন মানে ওদের কপাল খুলে যাবে, আর যেদিনকে ওরা খেলতে পারবে না একেবারে পুরোপুরি ব্যর্থ। আর ট্র্যাভেল সেট একেবারে খতরনাক, একবার সেট হয়ে গেলে তাকে আউট করা খুবই মুশকিল আর কি। আর গুরবাজ যদি আমি ধরে নিচ্ছি রাজস্থানের বিরুদ্ধে খেলে দিল, অনেকে নিশ্চিন্ত হয়ে যাবে, আমি বাট নিশ্চিন্ত হব না, তার কারণ গুরবাজ এমন একটা প্লেয়ার, একটা ম্যাচে ভালো খেলবে, 3টে ম্যাচে 4টে ম্যাচে ফ্লপ, একটা ম্যাচে ভালো খেলবে, 2টো ম্যাচে ফ্লপ, এরকম যাবেই। কেন আফগানিস্তানের হয়ে যখন খেলে মানে এটা আমাকে যে খেলতে হবে, জেতাতে হবে, এই মনোভাব নিয়ে গুরবাজ খেলে না। ফিল সল্ট আবার এইটা থাকে না, ফিল সল্টের ব্যাপার সম্পূর্ণ আলাদা, ফিল সল্ট মেরে ব্যাটিং করতে পারে, কিন্তু গুরবাজ অতটা মেরে ব্যাটিং করতে পারে না। গুরবাজ যদি অন্তত আমি মনে করি যে 30 বল খেলে বা 32 বল খেলে শর্ট রান নিয়েও যদি 50 রান করে অল্প মেরে, তাহলেও আমি বলবো যথেষ্ট ভালো। মেরে যদি শুরু করতে না পারে, নারিনকে সেক্ষেত্রে মারতে হবে, যে গুরবাজ যদি ধরে খেলে সেটাও হবে, সেটাও অসুবিধা নেই, খেলা নিয়ে কথা। এবার ফিল সল্ট যে কাজটা করতো মেরেই ব্যাটিং, সেটাই যে করতে হবে এমন কোনো কথা নেই, এবার মেরে ব্যাটিং করতে গেলে উইকেট পড়ে গেলেও সমস্যা। এবার গুরবাজ একটু ধরে থাকুক, দরকার হলে সে যদি মেরে খেলতে অসুবিধা হয়, তবে এরকম খেলুক না, টেস্ট ইনিংস আবার খেলুক না, মানে না খেলুক সেটাই চাই, মানে টেস্ট ইনিংস যদি খেলে
খেলে তাহলে তো ম্যাচ ওখানেই শেষ। মানে 30 বলে 30 রান ওই সব ইনিংস যেন না খেলে। আর আহমেদাবাদের পিচ অনেক রকম আছে, একটা আছে একেবারে পুরো ব্যাটিং উইকেট, একটা আছে প্রথমের দিকে ব্যাটিং করলে পরের দিকে স্লো হয়ে যায়, আবার কোনো কোনো পিচ রয়েছে একেবারে স্লো পিচ, 3-4টে পিচ রয়েছে। এবার কোয়ালিফায়ার 1 ম্যাচটা কি পিচ দেবে সেটা জানি না, হয়তো কোয়ালিফায়ার 1 আর এলিমিনেটর ম্যাচ কিন্তু আলাদা পিচ দিতে পারে হয়তো, সম্ভবত। একটা হয়তো একেবারে পুরো ব্যাটিং উইকেট দিল, একটা হয়তো একেবারে পুরো ব্যাটিং উইকেট দিল না, স্লো উইকেট দিল, বা একটা হয়তো একটু কঠিন উইকেট ব্যাটিং করার জন্য, বোলিং করার জন্য সহজ, আর একটা একেবারে মানে ব্যাটও ভালো করা যায় না, বোলিংও ভালো করা যায় না, মানে খুবই স্লো উইকেট, মানে খুবই বাজে উইকেট, সেটাও হতে পারে। মানে কি হয় এখন সেটা দেখতে হবে। কলকাতা যদি কাপ নিতে পারে তো ভালো কলকাতার জন্যই। তো এখন অনেকে যারা বিশেষজ্ঞ, ক্রিকেট বিশেষজ্ঞ আছে বা কমেন্টেটাররা রয়েছে, তারা অনেকে বলছে তাদের সেরা 4 দল বেছে নিচ্ছে। সবাই কলকাতাকে রাখছে ঠিকই, কলকাতাকে রাখতে হবে, তার কারণ প্লে অফে তারা অলরেডি চলে গেছে। এবার বেশিরভাগ ওই মানে আরসিবিকে খুব একটা কেউ রাখেনি, মানে ওই 4 দলকেই রাখছে, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, এই 4 দলকেই রাখছে। আর চেন্নাই আর একটা জিতলে এমনিতেই প্লে অফে চলে যাবে আরামসে, আর ওই ম্যাচটা এমনিতেও জিতবে। ব্যাঙ্গালোরে খেলা হলেও চেন্নাই যখন জেতার দরকার হয় এরকম ম্যাচ জেতার, তখন এমনিতেই তারা জিততে পারে। আমি দেখেছি কোয়ালিফায়ার ম্যাচে অধিনায়ক খেলতে পারেনি। এই 2021 সালেও ইয়ন মর্গান খেলতে পারেনি, 2014 সালে গৌতম গম্ভীর খেলতে পারেনি, 2012তেও গৌতম গম্ভীর খেলতে পারেনি। তাই এখানে শ্রেয়াস আর কেমন খেলে সেটা দেখতে হবে কোয়ালিফায়ার 1-এ। আর এরপরে রোববার দিনকে ম্যাচ রয়েছে, লাস্ট গ্রুপ লিগের মধ্যে লাস্ট ম্যাচটা মনে হয় কলকাতায় খেলবে। ওই কলকাতার ওইটার কোনো ভ্যালুই নাই ওই ম্যাচে, তাও ওই খেলাটা আমরা দেখবো। মানে জিতলে তো ভালো কথা, তবে রাজস্থান জিতলে হয়তো, যদি তার আগের ম্যাচটা যদি হেরে যায় সেক্ষেত্রে ওই ম্যাচটা তাদের জিততেই হবে 2-এ থাকার জন্য, সেক্ষেত্রে রাজস্থান খুবই চেষ্টা করবে। আর বাটলার না থাকাতে মানে ওপেন কে করবে সেটা দেখতে হবে। এবার কি সঞ্জু ওপেন করবে নাকি অন্য কেউ কে ওপেন করবে সেটা দেখতে হবে। মানে যশস্বী জয়সওয়ালের সাথে সঞ্জু স্যামসনকে ওপেন করানো যেতে পারে, বা টম কোহলার ক্যাডমোরে রয়েছে, টম কোহলার ক্যাডমোরে ওপেন করতে পারে, তাকে যদি হুট করে খেলায়। টম কোহলার ক্যাডমোরে একটা ম্যাচেও সুযোগ পায়নি, সে উইকেট কিপার। এবার তার যশস্বী জয়সওয়ালের সাথে যদি টম কোহলার ওই কলকাতার বিরুদ্ধে ম্যাচে কে খেলে সেটাই দেখতে হবে। আর এই যে ইংল্যান্ডের প্লেয়ার এরকম হুট করে চলে গেলে না খুব সমস্যা হয়। এবার তাকে চুক্তি দিয়ে কেনা, মানে চুক্তিতে কেনা হয় যে না সে পুরোপুরি থাকবে। এবার যদি সে চলে যায় তাহলে কিন্তু দলও কিন্তু সমস্যায় পড়ে। এই জন্য এই একটা আর কি সমস্যা, এইটা মানে এই ব্যাপারটা একটু দেখা উচিত। মানে পুরোপুরি কথা বলে তারপর প্লেয়ারটাকে কেনা উচিত। এই যে মিচেল স্টার্ক পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে, আর এই যে নিয়ে চলে যাওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের যেমন নিয়ে যাওয়া হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে। আর সুযোগ দেওয়া উচিত, যারা প্লে অফে যাবে তাদের অন্তত ছাড় দিয়ে কিছু প্লেয়ার চলে যাক, আর তারা পরে প্র্যাকটিসে আসবে। মানে একটু আইপিএলের জন্য ছাড় দেওয়াই যেতে পারে, যেহেতু তাদের দল ফাইনালে উঠেছে, সে প্লেয়ার ভালো খেলেছে। আর ফিলসল যদি খারাপ খেলতো তাহলে চলে গেলেও কোনো চাপ হতো না। তাও আফগানিস্তান ক্রিকেট বোর্ড গুরবাজকে নিয়ে যায়নি, এই অনেক গুরবাজকে নিয়ে গেলে শিকর ভরতকে দিয়ে আমাদের উইকেট কিপিং করাতে লাগতো, সেক্ষেত্রে কী সমস্যায় পড়তে লাগতো। শিকর ভরত আর নারিন ওপেন করতো, মানে একেবারে পুরো মানে অসুবিধা হয়ে গেছিলো। ওর থেকে গুরবাজ বেটার, গুরবাজের উইকেট কিপিংয়ের দিক থেকে সমস্যা নেই, তার ব্যাটিংটা একটু সমস্যা। তো উইকেট কিপিং একেবারে ওই ফিলসল যেরকমভাবে ভালোভাবে করেছিল ওরকমই করবে। আর ফিলসল পুরো এই কলকাতা দলের সত্যি খুব ভালোবেসেই পারফরমেন্স করেছিল অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিনের পর। লিন যেরকম খেলেছিল ভালো একসময় কলকাতার হয়ে, সেরকম তার থেকেও বোধহয় ফিলসল্ট এবার ভালো খেলেছে এবং নারিনের সাথে ভালো পার্টনারশিপ করেছে, ভরসা জুগিয়েছে। মানে দারুণ দারুণ, মানে ফিলসল এসেই প্রথম বলেই 6, প্রথম বলেই 4, দুটো বল দেখে পরের বলেই 6, এরকম খেলে গেছে। 2 বছর 2012 এবং 14-তে কলকাতার হয়ে এরকম বেশি উইকেট কেউ পায়নি। এবার হার্ষিত রানা বেশ ভালো উইকেট পেয়েছে, 10টা ম্যাচে 16টা, বরুণ চক্রবর্তী 18টা উইকেট পেয়েছে 12টা ম্যাচে, 13টা ম্যাচ তো হয়নি। আর তারপরে সুনীল নারিনও 16টার মতো উইকেট নিয়েছে, অ্যান্দ্রে রাসেল 14টার মতো উইকেট নিয়েছে, প্রত্যেকে উইকেট নিয়েছে। এই জন্য কলকাতার বেশ ভালো। 24 কোটি টাকার বোলার হয়তো একটু কম নিয়েছে উইকেট, 24 কোটি টাকা অনুযায়ী হয়তো নিতে পারেনি, বাট ঠিক আছে, তাও চলে যায়, কোনো রকমে চলে যায়। মার খেয়েছে অন্যান্য বোলাররাও, তো যেখানে মার খেয়েছে সেখানে অন্য সবাই পারফরমেন্স করেছে, চলে গেছে। আর কলকাতা নাইট রাইডার জিতেছে, এই জন্য মিচেল স্টার্ক ট্রল হয়নি, তাও তো ট্রল কম হয়নি, ভালোই ট্রল হয়েছিল। আর মিচেল স্টার্ক মানে বিশ্বকাপে আবার ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটা আমরা সকলেই জানি। আর
চেতন সাকারিয়াকে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে খেলিয়ে নেবে নাকি সেটা আমি জানি না। গৌতম গম্ভীর হয়তো বৈভব অরোরার জায়গায় খেলানো যেতে পারে, হর্ষিত রানাকে ড্রপ করা যাবে না, হর্ষিত রানা থাকুক, আর ওই চেতন সাকারিয়াকে একটা ম্যাচে সুযোগ দিক, আর ওই ম্যাচে গুরবাজকে অবশ্যই সুযোগ দিক। ফিল সল্ট তো চলে যাবে, দেশে চলেও গেছে অলরেডি, সেই জন্য দেখা যাক কী হয়। আর প্রথম দিকে কলকাতার যে উইকেট নেওয়ার ওরকম ওই যে একটা বোলারই যে উইকেট নিচ্ছে তা না, কোনো সময় অ্যান্ড্রে রাসেল নেয়, কোনো সময় স্পিনাররা নেয় বরুণ চক্রবর্তী বা অথবা নারিন, আবার কোনো ম্যাচে হর্ষিত রানা নেয়, কোনো ম্যাচে বৈভব অরোরা নিয়েছে। ওই একটা মানে রাজস্থান রয়্যালসের যেমন একটাই বোলার 10 বল প্রথম দিকে এসে উইকেট তুললে অন্য কেউ পায় না। এবার কলকাতার কিন্তু ওরকম না, কলকাতার যে কোনো বোলার কিন্তু প্রথম দিকে উইকেট তুলে দিতে পারে। পাওয়ার প্লেতে হয়তো রান উঠে গেল সেই দলের, কিন্তু তারা কিন্তু পরে উইকেট নিয়ে নেয়, মানে পাওয়ার প্লে মার খায় কিন্তু পরে কিন্তু আবার উইকেট নিয়ে নেয়। এটা কিন্তু শ্রেয়াস খুব একটা খারাপ অধিনায়কত্ব করেনি। আরও শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বের প্রশংসা করা যেতে পারতো যদি গৌতম গম্ভীর কোচ না থাকতো, সেই জায়গায় মেন্টর যদি অন্য কেউ থাকতো, আমি শিওর শ্রেয়াস আয়ার এত ভালো করতে পারতো না। শ্রেয়াস আয়ার এত ভালো কোয়ালিটির ক্যাপ্টেন কখনোই নয়, এত সেরা কোয়ালিটির ক্যাপ্টেন, এটা গৌতম গম্ভীরের জন্যই সম্ভব হয়েছে। হয়তো ভালো করতো, 2022 সালে যে খারাপ করেছিল তা কিন্তু নয়, হেরে গেছিলো, এবার ওপেনিং জুটির জন্য হেরে গেছিলো, তারপরে ওইবার অত কিন্তু অল্প চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ বেশি করা হয়েছিল এই আগের বছরই 2023-এ। কোনো সময় শার্দুল ঠাকুরকে 4 নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে, কোনো সময় আবার করেছে কি যারা ওপেনার চেঞ্জ করে দিয়েছে হুট করে, মানে খুবই খারাপ সিদ্ধান্ত নিয়েছে, মানে জঘন্য কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে কিন্তু পস্তাতে হয়েছে। এবার দেখতে হবে তারা কিভাবে কি সিদ্ধান্ত নেয়, কিভাবে ডিসিশন নেয়, দেখতে হবে। এবার এখন ম্যাচগুলো মানে এক একটা পদক্ষেপ খুবই ভেবেচিন্তে নিতে হবে, তার কারণ এখন হারলে পরে অসুবিধা। রাজস্থানের সাথে হারলেও কোনো চাপ নয়, ওই ম্যাচটা হয়তো ক্যাজুয়ালি খেলবে কলকাতা নাইট রাইডার্স, তাও যতটা রান করে দেওয়া যায় রাজস্থান রয়্যালসে। তবে গুজরাটকে একটা হারানোর এবার সুযোগ ছিল, গুজরাটকে একবার হারিয়েছে, আর একবার হারানোর গুজরাটের মাটিতে সুযোগ ছিল, বাট ওই বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে, না হলে ওই ম্যাচ শিওর 5 ওভারে। আমি চেয়েছিলাম অন্তত 5 ওভারের হোক, কাট টাইম ছিল 10:56-তে, তারপরে দেখে বৃষ্টি কমে গেছিল, 11টাতে শুরুও হয়ে যেত খেলাটা, 5 ওভারের করে ম্যাচ হতো, কিন্তু কি আবার বৃষ্টি শুরু হয়, একেবারে পুরো ক্যান্সেল হয়ে যায়, তারপর সময় কেটে যায়। আর 5 ওভারের কমে আর ওভার কাটা যায় না, মানে 3 ওভারের ম্যাচ কখনো হয়নি, 5-6 ওভারের ম্যাচ এটাকে হচ্ছে, 7 ওভারের ম্যাচ হয়েছে, 9 ওভারের ম্যাচ হয়েছে, বৃষ্টির 15-16 ওভারের ম্যাচ হয়েছে, 13 ওভারের ম্যাচ হয়েছে, কিন্তু 5 ওভারের কমে ম্যাচ হয়নি। 5 ওভারের এর আগে কবে হয়েছিল আমার মনে পড়ে না, মনে হয় আরসিবির সাথে হয়েছিল বোধ হয়, আরসিবি আর রাজস্থানের মধ্যে মনে হয় 5 ওভার 2019 সালে, নাকি 7 ওভারের ম্যাচ, আমার ঠিক খেয়াল নেই। 5 ওভারের কবে খেলা হয়েছিল আমার ঠিক মনেও নেই, মানে এরকম হয় না তো খুব একটা। এই কলকাতার ম্যাচেই যেন বৃষ্টি চলে আসে, যেসব ম্যাচের ভ্যালু নেই ওই ম্যাচে বৃষ্টি আসুক, যে ম্যাচে মানে এলিমিনেটার মানে যে ম্যাচের কোনো ভ্যালুই নেই, মানে যে টিম হেরে গেছে, এলিমিনেট হয়ে গেছে, সেই টিমে যখন ম্যাচ থাকবে তখন থাকলো একটা আলাদা ব্যাপার। সেটাই, মানে কলকাতা এবার তো কাপ জেতার জন্য, মানে কাপ জেতা উচিত, এরপরও যদি কাপ জিততে না পারে সেটা কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতা, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। ওই যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেমন ভারত জিতে আসলো পরপর 11টা ম্যাচ টানা জিতে ওই 10টা ম্যাচ টানা জিতে আসলো, 11 নম্বর ম্যাচটা ফাইনাল জিততে পারেনি। কলকাতার আজ জাস্ট রাজস্থানের বিরুদ্ধে যদি হেরেও যায় বা জিততেও পারে, যদি জেতে একটা 3টে জিতবে, কাপ নিয়ে নেবে, মানে কোয়ালিফায়ার 1 রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা আর ফাইনাল ম্যাচ 3টে পরপর জিততে পারলে কাপ নিয়ে নেবে। আর কলকাতার একটা রেকর্ড করা হলো না, 11টা ম্যাচ জেতা, কোনোদিন তারা জিততে পারেনি, এইবারও তারা জিততে পারলো না, তার কারণ 11টা ম্যাচ জিততে পারবে না, আরেকটা ম্যাচ জিতলে 10টা হবে, বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেল। আর গুজরাট কিন্তু এলিমিনেট হয়ে গেছে অলরেডি। আর সব দলের হোম গ্রাউন্ডে খেলাগুলো হচ্ছে, আর সবাই কিন্তু দর্শকদের ধন্যবাদ জানাচ্ছে ক্রিকেটারগুলো, এবং মানে দর্শকরাও আর কি আনন্দ উপভোগ করছে আর কি। কলকাতাও জানিয়েছে, চেন্নাই জানিয়েছে, আবার গুজরাটও জানালো গতকালকে।